বউ সেজে বাসর ঘরে বসে আছে আরোহী। হালকা সাজে অপেক্ষা করছে তার বর্তমান স্বামী আদনানের জন্য। রিলেশনের বিয়ে হয়েছে তাদের, কিন্তু সব যে পরিকল্পনা মাফিক হয়েছে তা ছিল আরোহীর কাছে সম্পূর্ণই অজানা। জানবে কিভাবে তার প্রেমিক অরপে তার বর্তমান স্বামী যে ভালোবাসার কোনো কমতি রাখছিল না। আদনানের পরিকল্পনা তার পশুর ন্যায় রূপ ভালোবাসার চাদরে আড়াল হয়েছিল তার কাছে। সে মনে প্রাণে বিশ্বাস করেছিল যে আরোহী জীবনের সঠিক মানুষকেই বেছে নিয়েছে, কিন্তু কে জানতো বাসা থেকে পালিয়ে বিয়ে করার এই সিদ্ধান্তটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। এই একটা ভুল সিদ্ধান্তই যে তার জীবনটা উলটপালট করে দিবে তার জানা ছিল না। এতটুকু বলে মেয়েটির চোখের পানি জমে এলো। চলুন তাদের একটু অতীত জেনে আসি। মেয়েটার নাম আরোহী। আরোহী ছিল তার বাবা মায়ের দ্বিতীয় সন্তান। তারা 4 ভাই বোন। তার বড় একটা ভাই আছে। তার ছোট একটা ভাই আছে, 14 বছর বয়স। হাফেজি পড়ে, অলরেডি 21 পারা মুখস্থ করে ফেলেছে। আর সবশেষে একটা ছোট বোন। ছোট থেকেই বাবা মায়ের খুব আদরে ছিল আরোহী। ক্লাস 8 পর্যন্ত ভালো রেজাল্ট ছিল তার। ভালো মার্কস পেয়ে 9-এ উঠে সে। সময়টা ছিল 2014 সাল। ছোট থেকেই ছেলেদের থেকে দূরে থাকলেও 9-এ ওঠার পর তার জীবনে আসে কেউ একজন, তার কাজিনের দেবর আদনান। আদনান খুব পছন্দ করত আরোহীকে, আর আরোহীও আদনানকে ভালো লাগতো, তবে প্রকাশ করত না। আদনান এসে তাকে প্রপোজ করে, আরোহীও ফিরে দিতে পারেনি। তবে আদনান একটা শর্ত দিয়েছিল, তাদের রিলেশনের ব্যাপারে যাতে কেউ না জানে। ব্যাস, এভাবেই চলতে থাকে তাদের রিলেশন। একদিন আরোহীর বাবার সাথে কাজ করে এমন একজন লোক আরোহীদের বাসায় আসে। লোকটার বদনজর ছিল আরোহীর দিকে। ব্যাপারটা একটু অস্বস্তিকর ছিল আরোহীর কাছে, কিন্তু ভয়ে কাউকে কিছু বলতে পারেনি। এরপর থেকে লোকটা প্রায় আসতো আরোহীদের বাসায়। একদিন আরোহীকে রুমে একা পেয়ে মুখ চেপে ধরে জোর করে কিস করে লোকটা। আরোহী সেদিন অনেক কেঁদেছিল, হেসকি তুলে তুলে কেঁদেছিল। কাউকে কিছু বলতে পারছিল না। তার ভাইয়াকে বললেও সে বিশ্বাস করেনি, কারণ তার বাবার সাথে লোকটাকে খুব ভালো করে জানে সবাই। এভাবে আরোহী প্রায় লক্ষ্য করত লোকটার বদনজরগুলো, যেন কোনো সুযোগ খুঁজত লোকটি। আরোহী তখন ভয়ে থাকতো খুব। তার বয়ফ্রেন্ড আদনানকে বলেছিল, তুমি যত তাড়াতাড়ি পারো আমাকে বিয়ে করে নাও, না হলে আমি গলায় দড়ি দেব। আদনানও যেন এটা শোনার অপেক্ষায় ছিল। সেও রাজি হয়ে যায় আরোহীকে বিয়ে করার জন্য। কিন্তু আরোহীর জানা ছিল না আদনানও তার সাথে গেম খেলতে এক এক করে গুটি সাজাচ্ছে। বাড়ি থেকে আদনানের সাথে বিয়ে দিতে রাজি ছিল না আরোহীর বাবা মা, কারণ আদনানের আর্থিক অবস্থা ছিল খুবই দুর্বল। তবু আরোহী তাকে বিয়ে করবে, কারণ আদনানই তার জীবনের প্রথম ভালোবাসা। এরপর পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয় তারা দুজন। এতে তাদের হেল্প করে তার মেজো চাচা ও তার চাচি। তার বাবা মা এসব কিছুই জানতো না। আরোহীর জীবন নষ্ট হওয়ার প্রধান কারণ ছিল তার চাচা চাচি। তারা চাইতো আরোহীর জীবনে একটা দাগ লাগুক, তাই আরোহীর এই ভুল সিদ্ধান্তকেই সাপোর্ট করে গেছে তারা। সব ছিল তাদের সবার একটা ফুটবল গেম খেলার মতো, আর বলটা ছিল আরোহী নিজেই। যে যেদিকে লাথি দিব ওইদিকেই ছুটবে আরোহী। তখন নিজের ভালোটা বুঝতে পারেনি সে। চাচা চাচি তার বয়ফ্রেন্ডকে আপন মনে হলো তার। তার বাবা মা ছিল তার কাছে অসহ্যকর। আরোহীর কোনো দোষ ছিল না তখন, কারণ কম বয়সে মেয়েরা বেশিরভাগ আবেগকেই প্রাধান্য দেয় বেশি, বিবেক দিয়ে ভাবে খুব কম। পালিয়ে যাওয়ার আগের দিন তার কাজিন সুমাইয়ার সাথে বসে গল্প করছিল সে। গল্পের এক পর্যায়ে আরোহী বলে ওঠে, তোদের সবাইকে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে রে, আমার যেতে ইচ্ছা করছে না একেবারেই। আমি মেসেঞ্জারে মেয়েটার কথা শুনছিলাম। মেয়েটা তার জীবনের গল্পটা আমায় বলেই চলছে, বাট আমি কোনো উত্তর দিচ্ছি না, নীরবে শুনছি। ছোট্ট করে বলে উঠলাম, আচ্ছা তারপর কি হলো? মেয়েটি কাঁদু কাঁদু স্বরে বলে ওঠে, জানেন আপু, ওই দিন আমার কাজিন হুট করে বলে ওঠে, তুই যাবি না বললেই হলো, অলরেডি সব প্ল্যান করে রেখেছি। আমি তখন বলেছিলাম কিসের প্ল্যান? তারপর আমার কাজিন আমতা আমতা করা শুরু করলো, বলে ওই যে তোদের বিয়ের প্ল্যানের কথা বলছি। ওই দিন সে আমায় 7-5-13 বুঝায়, আর আমিও বুঝে নেই। পরদিন সবাইকে ছেড়ে আদনানের হাত ধরে চলে যায় আরোহী। তার চাচা তার কাছে কিছু টাকা দিয়ে বলল, এই নে, দরকার হলে বলবি, আরও দিব। সেই দিন চাচাকে খুব আপন মনে হয়েছিল আরোহীর। আদনানের হাত ধরে সেদিন চলে গিয়েছিল সে। আদনানের বোনের বাসায় গিয়ে ওঠে তারা। সেখানে সবাই খুব ভালো ব্যবহার করে আরোহীর সাথে। সেদিন রাতে বিয়ে হয়ে যায় তাদের। বাসর করে বসে এদিক ওদিক তাকিয়ে ঘরটা দেখছে আরোহী। এর মাঝে রুমে প্রবেশ করে আদনান। আরোহী একটু নড়ে চড়ে বসে। হাজার হলেও প্রথমেই অনুভূতিতে টোটালি নার্ভাস ফিল করছে আরোহী। সেই দিনটা খুব ভালোভাবে কাটলো। শুরু হলো নতুন সংসারে তার নতুন জীবন। এরপর আমি নীরবতা ভেঙে প্রশ্ন করলাম, তার মানে আপনার গল্পটা হ্যাপি? তারপর নিশ্চয়ই মেনে নিয়েছে আপনার বাবা মা? সে বলে উঠল,
আপু, গল্পটা মাত্র শুরু। আমার মনে হয় প্রিয় মানুষরা যে এত স্বার্থপর হয় তা আমার হয়তো ধারণার বাইরে ছিল। আপু, আমার জীবনটা একটা গল্পের মতো। পরদিন জানতে পারে আরোহীর বাবা মা তাকে হন্যে হয়ে খুঁজছিল। তার চাচা চাচির কাছ থেকে সব জানলো আরোহী। তার বাবা মাকেও সব বলে দেয় চাচা চাচি, যে আরোহী তার প্রেমিকের সাথে পালিয়ে গেছে। বংশের মুখে চুলকানি মেখেছে সে। তার চাচা চাচি যে তার সাথে এমন গেম খেলছে তা আরোহীর ধারণার বাইরে ছিল। এলাকার নানান মানুষের কথা শুনল তার বাবা মা। আর একদল মানুষ আছে যাদের নাম পাশের বাসার ভাবি, শুধু সুযোগের অভাবে সাংবাদিক হয়ে ন্যাশনাল নিউজ আপডেট দিতে পারছে না। কিন্তু একজনের আপডেট আর একজনকে দিতে বরাবরই পটু। চারদিকে মানুষের নানান কানাঘুষায় লজ্জায় মাথা নিচু হয়েছিল আরোহীর বাবা মায়ের। আরোহীর সাথে কথা হয় তাদের। আরোহী কেঁদে কেটো কোনো লাভ হয়নি। তার বাবা মা শক্ত গলায় বলে দিয়েছে, আজ থেকে আমার 3 সন্তান। আরোহী নামের আমার কোনো সন্তান নেই। আর থাকলেও তার মুখ কখনো দেখতে চায় না আমরা। আরোহী অনেক কিছু করেও লাভ হলো না। আদনানের কাছে গেল সে। আদনানকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছে আরোহী। জড়িয়ে ধরা অবস্থায় কেঁদে কেঁদে বলে ওঠে, আমায় কখনো ছেড়ে দিও না তুমি। আমার যাওয়ার জায়গাটুকু আজ থেকে আমার বন্ধ হয়ে গেছে। আমার 2 হাত কখনো ছেড়ে দিও না প্লিজ। আরোহীর চোখের পানিতে আদনানের টি-শার্ট ভিজে যাচ্ছে ধীরে ধীরে। সেদিন আদনান কিছু বলেনি, শুধু ঠোঁটের কোণে ফুটে উঠেছে এক প্রসারিত ভিলেনি হাসি। সে হাসিতেই যেন লুকিয়ে আছে আরোহীর জীবন ধ্বংস হওয়ার পূর্বাভাস। তাও আরোহী বুঝতে পারেনি, কারণ আদনানের বুকে মাথা রেখে নিশ্চুপভাবে কেঁদে চলেছে। সেই দিন আদনান আমায় জড়িয়ে ধরে বলেছিল, তুমি আমার স্ত্রী, ভালোবেসে বিয়ে করেছি তোমায়। আমিও কিছু না বলে আদনানের বুকে মাথা রেখে শুধু নিশ্চুপ হয়ে কেঁদেছিলাম। সেদিন আদনান জড়িয়ে ধরে বলেছিল, তুমি আমার স্ত্রী, ভালোবেসে বিয়ে করেছি তোমায়। আরোহী কিছু বলে না। আদনানের বুকে মাথা রেখে শুধু নিশ্চুপ হয়ে কেঁদেছিল। আদনানকে খুব ভালো মানুষ মনে করেছিল সেদিন। আমি কিছু না বলে মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তারপর কি হয়েছিল? মেয়েটি আবার বলতে শুরু করলো, এভাবেই কেটে গেল 1 মাস। এই 1 মাস সব ঠিকঠাকই ছিল আমাদের। খুব সুন্দর ছিল এই 1 মাসের দিনগুলো। আমিও যেন অল্পতে খুব খুশি ছিলাম। আমি আদনানের কাঁধে মাথা রেখে বসেছিলাম। আমি কখনো কথা গোপন করে রাখতে পারতাম না তার কাছে। সেদিন তার সাথে আমি আমার জীবনের ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করি। আমার হুট করে পালিয়ে যাওয়ার একটি কারণ ছিল। মেয়েটি ছিল আমার বেস্ট ফ্রেন্ড। একদিন সে আমায় তার বাড়িতে টিফিনের দাওয়াত দিল। আমি এমনিতে কারো বাড়ি যাই না, মা নিষেধ করেছিল। আমি এখন বড় হয়েছি, এখন কারো বাড়ি যাওয়া ঠিক নয়। কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড আমায় বলল, আরে সমস্যা নেই, আমি তোর বেস্ট ফ্রেন্ড না? আমার সাথে গেলে সমস্যা কি? কিচ্ছু হবে না, আর আন্টিও কিছু জানবে না। তারপর আমি রাজি হয়ে যাই তাদের বাসায় যেতে। যদিও আমার একটু অস্বস্তি লাগছিল, কারণ কখনো আমায় এভাবে ডাকেনি বা কখনো করেনি। কারণ ও কখনো আমায় এভাবে ডাকেনি, আবার এমনও কখনো করেনি। আমি তাদের বাসায় গিয়ে তার সাথে একটু রুমে বসে গল্প করছিলাম। মুনের সাথে আড্ডাটা ভালোই জমেছিল আমার। মুন আমাকে রুমে রেখে কি একটা কাজের নাম করে বাইরে চলে গেল। আমিও ভাবলাম হয়তো একটু পর আবার ফিরে আসবে। কিন্তু হুট করে রুমে ঢোকে পড়ে আমার বাবার সাথে কাজ করা মানুষটি, যে সেই আগে থেকে আমার দিকে বদনজরে তাকাতো। ভিতরে ঢুকে দরজাটা ভিতর থেকে বন্ধ করে দেয় লোকটা। তখন বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম আমি। নিজের বেস্ট ফ্রেন্ড মুন আমার সাথে এমন করলো। লোকটার কাছ থেকে টাকা খেয়ে আমায় তার বাসায় নিয়ে এসেছে। দরজা বন্ধ করে লোকটা আমায় ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। আমি অনেক জোর করেও কিছু করতে পারছিলাম না। এক সময় অজ্ঞানের নাটক করে 2 চোখ বন্ধ করে অজ্ঞানের ভাব নিয়ে শুয়ে থাকে। লোকটা আমার এই অবস্থা দেখে রুম থেকে বাইরে যায় আমার মুখে ছিটাতে পানি আনার জন্য। সেই সুযোগে দৌড়ে ঘর থেকে বেরিয়ে রাস্তায় এসে বড় বড় শ্বাস নিতে থাকি শুধু। আমার যেন বিশ্বাসই হচ্ছিল না আমার নিজের বেস্ট ফ্রেন্ড আমার সাথে এমন করছে। এইটুকু বলে আবার থামে আরোহী। চোখে মুখে কান্নার ছাপ স্পষ্ট। আবার বলতে শুরু করলো, জানেন আপু, আমি এই ঘটনাটা আমার হাজব্যান্ড আদনানকে সব বলে দিলাম। কিন্তু ওই দিন আদনান বলেছিল, তুমি আমার স্ত্রী, আমি তোমায় ভালোবাসি, ওসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। সেদিন আমার মনে হয়েছিল হয়তো আদনানের মতো ভালো মানুষ আর নেই। তাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দেই আমি। কাঁদো কাঁদো সরে তাকে বলে উঠি, খুব ভালোবাসো আমায় তাই না? দিনগুলো খুব সুন্দর ছিল তখন। ধীরে ধীরে সব যেন পাল্টে যেতে লাগলো। আমার স্বামী আদনান তেমন একটা শিক্ষিত ছিল না, তবুও তাকে আমি ভালোবেসেছিলাম মনে প্রাণে। তাদের আর্থিক অবস্থা ছিল মোটামুটি, এত ভালোও না। আমার বাবার বাড়ির মতো পাকা ঘর ছিল না তাদের, তাদের ছিল মাটির ঘর। তবুও তাকে ভালোবাসি দেখে সবকিছুর সাথে নিজেকে মানিয়ে নিয়েছিলাম। ভাবতাম একসময় আমাদের সব হবে, কিন্তু সব যেন স্বপ্নই থেকে গেল আরোহীর। ধীরে ধীরে আদনানের আসল রূপটা প্রকাশ হতে থাকে তার কাছে। খুব রাত করে বাসায় ফিরত আদনান। আরোহী কিছু জিজ্ঞেস করে উল্টো তাকে কথা শোনাতো আদনান। আরোহীর শাশুড়ি সেই শুরু থেকে তাকে দেখতে পারত না।
আরোহীকে খুঁচা দিয়ে কথা বলতো সব সময়। মাঝে মাঝে বলতো, আমার মেয়ের শ্বশুরবাড়িতে প্রায় আমরা এটা ওটা পাঠাই, কিন্তু আমার ছেলে কোন রাজরানী বিয়ে করেছে, আজ পর্যন্ত একটা সুতাও নিয়ে এলো না। ঢ্যাং ঢ্যাং করে আমার ছেলেটাকে পাগল করে গলায় ঝুলে পড়েছে। কথাগুলো শুনতে খুবই খারাপ লাগতো আরোহীর কাছে। কিছু বলতে পারতো না, শুধু নীরবে বসে কান্না করতো সে। আদনানও ধীরে ধীরে পশুর ন্যায় আচরণ শুরু করলো। মাঝে মাঝে আরোহীর গায়ে হাত তুলতো সে। আদনানের বাইরে আর একটা সম্পর্ক ছিল, মেয়েটার নাম পিঙ্কি, কিন্তু তার ব্যাপারে জানতো না আরোহী। আদনানের ঘরটা মাটির, তাই মাঝে মাঝে এতে লেপ দিতে হয়। আরোহী কখনো বাবার বাড়িতে ঝাড়ু হাতে ঘর ঝাড়ু দিতে চাইতো না, আর এখন তাকে সারা ঘর লেপ দিতে হয়। সবকিছু মানিয়ে নেয় আরোহী। রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষে সবাই চলে যায়। আরোহীও যাচ্ছিল একটু বিশ্রাম নিতে, তখনই তার শাশুড়ি এসে বলে ওঠে, রান্নাঘরটা কে ঝাড়ু দিবে শুনে? তোমার মা এসে ঝাড়ু দিবে নাকি? সেদিন প্রথম আরোহী সহ্য করতে না পেরে শাশুড়ির সাথে তর্ক করে, খবরদার আমার মা বাবা তুলে কথা বলবেন না সব সময়, আমাকে যা খুশি তাই বলুন, আমার বাবা মাকে টানবেন না। সেদিন তার শাশুড়ি তার দিকে হা করে চেয়েছিল। আরোহী যে এভাবে বলে ফেলবে তা হয়তো ভাবতেও পারেনি সে। আরোহীর জীবনে নেমে আসে অশান্তি। ভালোবাসার মানুষটির কাছ থেকে রোজই নির্যাতিত হয়, তবুও সব মুখ বুজে সহ্য করে আরোহী, কারণ তার যে এখন আর যাওয়ার জায়গা নেই। আদনানরা আবার গরুও পালতো বাড়িতে। 5টা গরুর খাওয়া দাওয়া দেখাশোনা আরোহীকেই করতে হতো। যে মেয়ে এসব কিছুই কখনো করেনি, যেগুলো ছিল তার ভয়ের কারণ, আর সেগুলোই পালতে হচ্ছে তার। এমনও দিন গেল যে আরোহীকে 5টা গরু নিয়ে জমিতে যেতে হতো গরু চড়াতে, আবার ওগুলো বাড়ি নিয়ে আসতে হতো তাকে। আরোহী নীরবে বসে বসে কাঁদতো। কিচ্ছু করার ছিল না তার, কারণ সে আদনানকে আগের মতোই ভালোবাসতো। আদনানদের বাড়িতে মেহমান আসলো, আরোহী সব কাজ করলো, রান্না বান্না সব। যদি এসব কাজ মন খারাপের নয়, বরং তাদের দায়িত্বের মধ্যে ছিল। সবাই খাচ্ছে আর সবাইকে খাবার বেড়ে দিচ্ছে আরোহী। অবাকের চরম সীমানায় চলে যায় আরোহী, কারণ আদনান যখন তাকে বলল, এই দেখছিস না সালাদ শেষ, এখানে দাঁড়িয়ে না থেকে সালাদ নিয়ে আয়। আরোহী খেয়াল করলো আদনান সেদিন সবার সামনে তাকে তুই তুকারি সম্বোধন করছে। আরও এমনভাবে বিহেভ করছে যাতে এই বাড়ির কাজের লোক সে। সচরাচর কাজের মেয়ের সাথে এমন ব্যবহার করে না কেউ। সালাত আনতে গিয়ে তার শাশুড়িকে কথাটা বলল আরোহী, কিন্তু সেও পাত্তা দিল না। সালাত নিয়ে আসার সময় দরজার সামনে থমকে দাঁড়ায় আরোহী, কারণ আদনানও তার ননদ, তার চাচা চাচি সবার কথা শুনে সন্দেহ হলো তার। ভাইয়া, বিয়ের তো কয়েক মাস হয়ে গেছে, আর আমিও আমার শর্ত মতো সব করলাম, আপনাদেরও সব প্ল্যান সাকসেস। এখন আরোহীকে আমার লাইফ থেকে সরিয়ে নিন তাড়াতাড়ি, কারণ আমারও একটা গার্লফ্রেন্ড আছে, পিঙ্কিকে বিয়ে করতে হবে আমার। সো আরোহীকে যত তাড়াতাড়ি পারেন একটা ব্যবস্থা করেন। মুহূর্তে যেন সেদিন মাথায় আকাশ ভেঙে পড়ল আরোহীর। হাত থেকে সালাতের প্লেটটা পড়ে যায় হাত কেঁপে। মাটির ঘর, তাই এত শব্দ হয়নি। সেদিন আদনানকে কিছুই বলতে পারেনি আরোহী, কিন্তু পরদিন এসব নিয়ে আদনানকে জিজ্ঞেস করলো আরোহী, দেখ আরোহী, তোকে বিয়ে করাটা ছিল জাস্ট একটা প্ল্যান, এখন তো তোকে আমার ইউজ করাও শেষ, আর আমার গার্লফ্রেন্ড আছে, ওটাও সত্য। সো তোর প্রয়োজন ফুরিয়ে গেছে আমার। আরোহী কাতর চোখে তাকিয়েছিল আদনানের দিকে, কারণ নিজের স্বামীর মুখে যদি কোনো মেয়ে শুনে যে আমার গার্লফ্রেন্ড আছে আর তোকে আমার ইউজ করা শেষ, তোর প্রয়োজন ফুরিয়ে গেছে আমার কাছে, তাহলে একটা মেয়ে কখনোই স্বাভাবিক থাকতে পারে না। তো এর চাইতে কষ্ট কি আর হতে পারে? সেদিন আদনানকে জড়িয়ে ধরে বলেছিল আরোহী, প্লিজ তুমি আমায় মারো, আমায় গায়ে হাত তোলো, আমায় মারো কাটো যাই করো, তবুও প্লিজ আমায় তাড়িয়ে দিও না। মেয়েটির কথাগুলো শুনে আমি চোখের কোণে জল মুছে একটা দীর্ঘশ্বাস নিলাম। মেয়েটি আবার বলতে শুরু করলো, সেদিন আমার স্বামী আদনানকে আমি পায়ে ধরেও বারবার বলেছিলাম, আমায় তাড়িয়ে দিও না, আমার যাওয়ার কোনো জায়গা নাই এখন আর। কিন্তু তার মনে কোনো দয়া হলো না। সে তার ডান পায়ে জুতাটি খুলে আমার গালে 3টা বাড়ি দিয়েছিল। আমার এখনো মনে আছে যে সেই 2014 সালে আমার ভালোবাসার মানুষটি আমায় পায়ে জুতা খুলে সর্বশক্তি দিয়ে গুনে গুনে 2 গালে 3টা বাড়ি দিয়েছিল। তবু আমি তার পা জড়িয়ে ধরি যাতে আমায় সে ছেড়ে না দেয়, কিন্তু আমায় অনেক মেরেছিল সেদিন। হাতের কাছে কি যেন একটা পেয়ে ওইটা দিয়ে অনেকক্ষণ আমায় আঘাত করেছিল সে। চামড়া ফেটে শরীর থেকে রক্ত ঝরছিল সেদিন আমার। গত কয়েকটি মাসের অত্যাচারের থেকে সেদিন অত্যাচার ছিল খুবই তীব্র। কয়েক মাস সব সহ্য করলেও সেদিন আর সহ্য করতে পারেনি আরোহী। সেদিন আদনানকে মুখের উপর বলে, মনে আছে একটা সময় খুব বেশি ভালোবাসা ছিল আমাদের মাঝে, অন্ধের মতো ভালোবেসেছিলাম, নিজের পরিবার ছেড়ে তোমার কাছে চলে এসেছিলাম, দিনের পর দিন সব অত্যাচার সহ্য করেছিলাম আমাদের ভালোবাসার দিকে তাকিয়ে, আর তুমি আমার সেই ভালোবাসার মূল্যটা এভাবে দিচ্ছ। আদনান আরোহীর চুলের মুঠি ধরে বলে ওঠে, তোর কাছ থেকে আমার ভালোবাসার মূল্য শিখতে হবে। একটু আগে কি বলেছিলাম কথা কানে যায়নি? তোর প্রয়োজন শেষ হয়ে গেছে আমার কাছে, ভালোবাসা দূরে থাক, কোনো ইন্টারেস্ট নাই তোর প্রতি এখন।
মারের আঘাতে মাটি থেকে ওঠার শক্তিটুকু পাচ্ছে না আরোহী। আঘাতের জায়গাগুলো ফোঁটা ফোঁটার রক্ত বেরিয়ে আসছে। আরোহী কাপা গলায় আদনানের দিকে তাকিয়ে বলে ওঠে, আমি যদি মানুষের বাচ্চা হয়, যদি আমার কাছে বিন্দু মাত্র আত্মসম্মান বোধ থাকে, তাহলে আমি আর কখনোই তোর মতো পশুর সংসার করব না। তারপরও আবার মারে আরোহীকে। এরপর আশেপাশের লোকজন এসে আদনানকে সারিয়ে নেয়। ঘরটা ফ্লোর না, মাটির ছিল, তাই সারা শরীর ধুলো দিয়ে মাখামাখি অবস্থা। সেদিন আরোহী তার দেবরের ফোন দিয়ে তার বাবা মাকে ফোন করে। ভেবেছিল তার বাবা মা তার সাথে কথা বলবে না, কিন্তু বাবা সেদিন হুট করে কেঁদে উঠে বলে, মারে তুই যদি আজ ফোন না দিতি তাহলে মনে হয় আমি মরেই যেতাম। সেদিন খুব কেঁদেছিলাম, বাবাকে সব খুলে বলি। মাকে বলেছিলাম, মা গো, আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছি। দুদিনের জন্য এত বছরের সম্পর্ককে ছেড়ে দিয়েছি। মা গো, আমি আর কখনো তোমাদের ছেড়ে কোথাও যাব না। তোমাদের সব কথা শুনবো আমি। আমায় এখান থেকে নিয়ে যাও। এখানে থাকলে আমি হয়তো মরেই যাব। বাবা কাঁদু কাঁদু গলায় বলল, মারে তোকে আর ওই বাড়িতে থাকতে হবে না, আমি নিজেই নিয়ে আসছি তোকে। আমি আবারও একটা দীর্ঘশ্বাস ফেললাম। মেয়েটি আবার বলা শুরু করলো, পরদিন আমার ফুফাতো ভাইকে পাঠিয়ে আমায় বাড়ি নিয়ে আসলো বাবা। এরপর শুরু হয় অপমান। নানান জনের নানান কথা সহ্য করতে হয়েছিল। অনেকেই বাবা মাকে বলতে থাকে, এই মেয়েকে বাড়িতে জায়গা দেবেন না, এক বেটা স্বাদ বুঝে ফিরে আসছে, এখন আবার অন্য বেডা মানুষের সাথে চলে যাবে। সকলের কথা শুনে আমি শুধু নীরবে কাঁদতাম, কারণ আমার তখন চুপচাপ সহ্য করা ছাড়া কিছুই করার ছিল না। কারণ একটা ভুল আমার মুখ বন্ধ করে দিয়েছে, জীবনটা এলোমেলো করে দিয়েছে আমার। আমি বসে খাচ্ছিলাম, আমার ফুপি এসে বলে ওঠে, কিরে মুখ পুড়ি, আবার ফিরে এলি কেন? আমার ভাইয়ের মাথা খেতে ফিরে এসেছিস তাই তো? খা খা, যত পারস খা, খায়াই শেষ কর। আমি সেদিন খাবার রেখে উঠে চলে গেলাম রুমে, নীরবে কাঁদছিলাম। আমার মা আমার পাশে এসে বসলো, মাকে জড়িয়ে ধরলাম আমি। মা আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলে উঠল, দেখ কাঁদিস না, ভুল থেকে মানুষ শিক্ষা নেয়। আর যে যাই বলুক ওগুলোতে কান দেওয়ার দরকার নেই। যা হওয়ার হয়ে গেছে, সব ভুলে যাবি তুই। আমার আর বেঁচে থাকতে ইচ্ছা করছে না মা। এমন করে বলিস না, ভুল মানুষই করে, আর আমরা তোর সবচেয়ে কাছের আপনজন। বাইরের মানুষের কথায় কান করবি না, দুঃখ করিস না মা, আয় আমার কোলে ঘুমা আজ। তবুও যেন চারপাশের মানুষের কথা সহ্য হচ্ছে না আরোহী। তার বান্ধবীদেরকেও তাদের মা বলে দিয়েছে আরোহীর সাথে যেন না মেশে। আরোহীর বান্ধবীরা আরোহীর সাথে তেমন মিশত না, দুজন ছাড়া। আরোহী রোজ কাঁদতো জানালা পাশে দাঁড়িয়ে। অন্ধকারে ঝিঝি পোকার সাথে জোনাকি পোকার আলোগুলো দেখতো অপলক দৃষ্টিতে। তার ধারণা এই অন্ধকার আর তার মাঝে এখন কোনো তফাৎ নেই। সকলের দৃষ্টি অগোচরে গলায় ওড়না পেঁচিয়ে মাথার উপরে ফ্যানটার মাঝে ঝুলে পড়ে আরোহী। কিন্তু মৃত্যুকে সে ছুঁতে পারেনি, কারণ তার ভাইয়া ও ছোট বোন দেখে ফেলেছিল। একা একা বসে থাকতো আরোহী। ধীরে ধীরে শারীরিক সমস্যা দেখা দিচ্ছে তার। হাঁটার শক্তিটুকু পাচ্ছে না সে। কিছু শক্তভাবে মুঠ করে ধরতে পারছে না সে। ধীরে ধীরে বলতে গেলে প্যারালাইসিস রোগীর মতো হয়ে গিয়েছিল। হাসপাতালে নিয়ে গেলে ডক্টর বলে কম বয়সে এত চাপ নেওয়ার জন্য এমন হয়েছে। আরোহী ঠিক হতে প্রায় 4 মাস সময় লাগলো। এই 4 মাস তার মা তাকে ধরে ধরে হাঁটাতো, হাতে দুটো নরম বল দিয়ে বলতে, এগুলো জোরে জোরে চিপে ছোট করে ফেলতে। এভাবে আরোহীর পরিবার তাকে সাপোর্ট করে গেছে। এর মাঝে আরোহীর বাবা মা তার আর আদনানের ডিভোর্সও সম্পূর্ণ করে ফেলেছে। প্রায় 4 মাস পর আরোহী পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। এদিকে তার 10-এর টেস্ট পরীক্ষা ঘনিয়ে এলো। স্যারদের বলে আব্বু সব ম্যানেজ করেছিল। টেস্ট পরীক্ষার অল্প সময় ছিল বাকি। আরোহীর জন্য বাসায় একটা টিচার রাখলো তার বাবা, তার স্কুলেরই টিচার। ধীরে ধীরে পড়ালেখায় মনোযোগী হয়ে ওঠে আরোহী। টেস্ট পরীক্ষা শেষে দেখে সে অঙ্কে ফেল করেছে, আর সব বিষয়ে মোটামুটি নাম্বার পেয়ে পাশ করেছে। তার টিচার সেদিন তার মাকে ডেকে বলেছিল, এই মেয়েকে পড়িয়ে আমি কোনো টাকা নিব না, আর তার ফর্ম ফিল আপের টাকাও প্রয়োজনে আমি দিব, তাও যেন সে পড়াশোনা বাদ না দেয়। এই 1-1.5 মাস পরে যদি সব বিষয়ে পাশ করে, তাহলে ফাইনাল পরীক্ষার 3 মাস বাকি আছে, ভালো করে পড়লে ভালো পারবে। ফাইনাল পরীক্ষার বাকি 3 মাস আরও অনেক ভালো করতে পারবে। ফাইনাল পরীক্ষার পর তার রেজাল্ট ছিল A-, অল্পের জন্য 4 পয়েন্ট মিস করেছিল সে। এরপর তাকে ভর্তি করে কলেজে, কিন্তু কলেজে যে ভালো লাগতো না তার, সবসময় একা একা থাকতে পছন্দ করতো আরোহী। এরপর তার মা তাকে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করায়। তার এক বান্ধবী ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়। এভাবে কাটতে থাকে তার সময়। মেয়েটি বলে উঠল, আপু আমার বলতে খুব কষ্ট হচ্ছে, কান্নাটা যেন গলায় আটকে আছে আমার, হয়তো চোখ বন্ধ করলে অশ্রু গড়িয়ে মুখটা ভিজে যাবে। জানেন আপু, সেই 2014 সালের পর থেকে আমার জীবনটা এলোমেলো হয়ে গিয়েছিল, কিন্তু আমি ভেঙে পড়িনি। আমার বাবা মা ভাই আমাকে সাপোর্ট করে গেছে সব সময়। তখন আমি উপলব্ধি করলাম যে এরাই আমার আসল আপনজন। লাইফে ভুল করেছি আমি, আবার সেই ভুলের বিনিময়ে অনেক কষ্টও পেয়েছি। সেই 2014 সালের পর আরেকটা সাল একটু
ভুলের কারণে আমি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলের কাছেই অবহেলিত ছিলাম। কিন্তু আজ 2021 সাল, আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। আমার জীবনের সবচেয়ে বড় সাপোর্টার আমার মা, আমার বাবা, আমার ভাই বোন। আসলে আপু, আমরা অনেক মেয়েরাই আবেগে ডুবে ভুলে যাই আমাদের আপনজন কারা। দুদিনের পরিচয়ে আমরা তাদেরকে পর করে চলে যাচ্ছি, যারা সেই ছোট্ট থেকে আমাদের আগলে রেখেছিল। আমি চাই আপু, আমার মতো ভুল যেন কোনো মেয়েই না করে। কারণ সবাই অপরাজিতা হয় না, কিছু মানুষ পরাজয় বরণ করে নিজেকে ধ্বংস করে ফেলে। আমি এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম যে মেয়েটা অনেক হ্যাপি আছে। তখন আমি আবার হুট করে বোকার মতো একটা প্রশ্ন করে বসলাম। আসলে ওটা আমার জানতে খুব ইচ্ছে হচ্ছিল, আপনার প্রাক্তন স্বামী এখন কি করে? ও হ্যাঁ আপু, তার সম্পর্কে তো আপনাকে কিছু বলা হয়নি। আমাদের বিচ্ছেদের পর একদিন তার গার্লফ্রেন্ড পিঙ্কি আমায় ফোন দেয়, আমার সাথে কি হয়েছিল তা জানতে চায়। আমি বলতে চাইনি, তবুও সে আমায় জোর করে বলতে বারবার ফোন দিতে থাকে। তাকে আমি সব খুলে বলি। এরপর পিঙ্কি নাকি তার সাথে ব্রেকআপ করে ফেলেছে। তার ধারণা ছিল পশুরা পশুই থাকে, হয়তো একদিন আরোহীর জায়গায় সে নিজেও থাকতো। এরপর সে ক্লাস 8-এর একটা পিসি মেয়েকে বিয়ে করেছে। আপনার এখন ফিউচার প্ল্যান কি? আপু, আমি এখন অনেক টাকা কামাই, অবসর সময় টিউশনি করি। আমার ভাইয়া চাকরি করে, আমার ছোট ভাই 14 বছর, সে হাফেজি পড়ে, অলরেডি 21 পারা মুখস্থ করে ফেলেছে। আমি আমার ফ্যামিলিকে অনেক এগিয়ে নিতে চাই। আমার ভাইয়া ভালো চাকরি করে, আর আমি বাবাকেও একটা ভালো পথ ধরিয়ে দিতে নিশ্চিত হব। আর এখন আমি নিজেই যেহেতু অনেক টাকা কামাই, সো সবার দায়িত্ব আমি নিজেই নিতে চাই। এখন আলহামদুলিল্লাহ আমার লাইফটা অনেক হ্যাপি আপু। আমার বাবা মায়ের সিদ্ধান্তেই আমার ফিউচার। তারা যা করবে তা আমার ভালোর জন্যই করবে, কারণ আমি আর একই ভুল দ্বিতীয়বার করতে চাই না। আচ্ছা আপু শুনেন, আমি আমার লাইফ স্টোরিটা কেন শেয়ার করতে বললাম জানেন? জানি, অন্য কোনো মেয়ে যাতে এমন ভুল করার আগে একটাবার ভাবে। আচ্ছা আপু, মানুষ এতটা বেইমান কেন হয়? লাইফে জীবনসঙ্গী বেছে নিতে যদি ভুল করেন, তাহলে পরিশেষে একটা মেসেজ দিতে চাই সকলকে, যারা 18-20 বছর আদর যত্ন করে বড় করলো, তাদের মনে কষ্ট দিয়ে কি কখনো সুখী হওয়া যায়? আচ্ছা, 18 বছরে ভালোবাসা ত্যাগ করে তাদের অনুমতি ছাড়া অন্য একটা হাত ধরে চলে যাওয়াটা কি বেইমানের মধ্যে পড়ে না? সত্যি কথা বলতে প্রেম সবাই করতে পারে, কেউ 2-3টাও করে। প্রেম শব্দটা অনেক ইজি। দেখা হলো, ছেলে লাভ ইউ বললো, মেয়েটা লাভ ইউ টু বললো, রিলেশনশিপ হয়ে গেল, দ্যাটস ইট। কিন্তু প্রেম আর ভালোবাসাটা কি এক? আমি বলবো না। প্রেম তো অনেকেই করে, কিন্তু সঠিকভাবে একজন মানুষকে সত্যিকারের ভালোবাসতে কয়জনে পারে? আমাকে আগে দেখতে হবে সে আমায় কতটুকু ভালোবাসে। আমি যদি যাচাই না করেই তার প্রেম সাগরে ডুব দিতে থাকি, তাহলে আমার অবস্থাটা হয়ে চায়ের কাপে ভিজিয়ে রাখা বিস্কুটের মতো। শুধু ছেলেরা নয়, মেয়েরাও বেমানের কাতারে পিছিয়ে নেই। আচ্ছা যাই হোক, আমার কথাগুলো কারো খারাপ লাগলে প্লিজ ক্ষমা করে দিও। আর হ্যাঁ, আর একটা কথা, চলতি পথের পিছুটান হলো আশেপাশের কিছু মানুষের খোঁচা দেওয়ার কথা। এগুলো এড়িয়ে চললেই তুমি লক্ষ্যে পৌঁছাতে পারবে। সো আপুটার জীবনের শেষ কথাটা সুন্দর ছিল। দোয়া, ভালোবাসা, শুভকামনা রইল আপুটার জন্য।